হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমিনেন্স 2.0। এই চ্যানেলে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ক্লাস শুরু হয়ে গেছে। এই চ্যানেলটির উদ্দেশ্য যারা যারা ডাব্লিউপি, কেপি, এসআইএফ, কনস্টেবল এবং সেই সাথে রাজ্যের বিভিন্ন পরীক্ষার এই লেভেলের যে সমস্ত পরীক্ষা যেমন গ্রুপ ডি, ক্লার্কশিপ, ফায়ার অপারেটর, ফুড, এই সমস্ত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ফ্রিতে একটা কমপ্লিট সাবজেক্টের কনসেপ্ট এবং প্র্যাকটিস ক্লাস সহ একটা ফুল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা, যেখান থেকে অনেক ছাত্রছাত্রী উপকৃত হতে পারে। আমি সোমনাথ স্যার, আমি তোমাদের সঙ্গে থাকছি কমপ্লিট ম্যাথামেটিক্স এবং রিজনিং নিয়ে। আমরা টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসগুলো জিরো থেকে হিরো লেভেল বা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি কনসেপ্ট সহ কমপ্লিট করাবো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে, তার বেসিক কনসেপ্ট অর্থাৎ সংখ্যা তত্ত্বের খুঁটিনাটি আমরা কিন্তু আলোচনা করব, যেখানে আমরা করব বেসিক কনসেপ্ট, তারপরে টিপস এবং ট্রিক্স কিভাবে পরীক্ষাতে আমরা করব, কি কি ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে বা বিগত বছরের পরীক্ষাগুলিতে এসেছে সেগুলো নিয়েও কিন্তু কমপ্লিট একটা ধ্যান ধারণার আদান প্রদান কিন্তু চলবে। চলো সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করা যাক এবং মূল টপিকে আসা যাক। আমাদের সংখ্যা তত্ত্ব বা সংখ্যা পদ্ধতিতে যেসব জিনিসগুলো পড়তে হবে, প্রথমেই দেখতে পাচ্ছ 1 নম্বরে বেসিক কনসেপ্ট, এটা আমাদেরকে পড়তে হচ্ছে। তারপরে আমাদেরকে পড়তে হবে হচ্ছে ডিজিটস বা অঙ্কের ধারণা, যে অঙ্কের ধারণা ডিজিটস দিয়ে কিভাবে অঙ্ক তৈরি হয় এবং তার কি কি সমস্যা রয়েছে, সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, অর্থাৎ কনসেপ্ট অফ ডিজিটস। এবং তারপরে পড়ব হচ্ছে সংখ্যা গঠন, সংখ্যা গঠন, সংখ্যা কেমন ভাবে গঠিত হচ্ছে, ঠিক আছে, এবং তাদের যে অপারেশনাল যে সমস্যা থাকে সেই সবগুলো জানবো। তারপরে জানবো বিভাজ্যতা, বিভাজ্যতা মানে আমরা জানি তো ডিভিজিবিলিটি, ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে, ভাজক, ভাজ্য, ভাগফল সম্বন্ধে ধারণা, এই সমস্ত কিছু আমরা পড়ব। তারপরে আমরা কি পড়ব, তারপরে আমরা পড়ব হচ্ছে এককের অঙ্ক, এককের অঙ্ক অর্থাৎ ডিজিটস, ডিজিটসের ইউনিট ডিজিট সম্বন্ধে আমরা জানবো। আমরা শেষ দুটো ডিজিট বা লাস্ট দুটো ডিজিট এটা জানবো। তারপরে আমরা জানবো হচ্ছে শূন্যের সংখ্যা, শূন্যের সংখ্যা, নাম্বার অফ জিরোস, এটা কিন্তু পরীক্ষার একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এবং তারপরে জানবো হচ্ছে ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর বলতে আমরা বুঝবো হচ্ছে কি উৎপাদকের সংখ্যা, উৎপাদকের সংখ্যা, প্রাইমারিতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, উৎপাদকের সংখ্যা, এই সমস্ত কিছু নেবো। এবং পরে থাকবে আমাদের বিবিধ বা এক্সট্রা, এদের ওপর আরো যা কিছু খুঁটিনাটি আছে সেই সম্পর্কে আমরা কিন্তু ক্লাস করব। তাহলে এইভাবে টপিক ওয়াইজ কিন্তু আমরা ক্লাসটা করব। আজকের টপিক হচ্ছে নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্ট। তো আমরা চলে যাব সরাসরি সেখানে। দেখো, নাম্বার সিস্টেম মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা এখানে যে সংখ্যা পদ্ধতিটা পড়বো সেটার প্রথমে আমাদেরকে জানতে হবে সংখ্যা। সংখ্যাকে, সংখ্যা মানে প্রত্যেকেই জানি আমাদের বাস্তব সমাজে বা বাস্তব সমস্যায় যা কিছুই করতে যাই সংখ্যা ছাড়া অচল। তুমি বাড়ি থেকে বেরোবে, তুমি বলছো 9টার সময় বেরোবো, এই 9 কথাটা ইউজ করছো, এটা কি বলা হচ্ছে সাংখ্যমান, বা যেটা একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে কি 9। বা আমি 11টার সময় স্কুলে পৌঁছাবো, 11টাও সংখ্যা। তুমি কথালা ভাত খেয়েছো, 2 থালা ভাত খেয়েছি, আমি 2টো মার্বেল আমার কাছে আছে, যাই বলি না কেন সংখ্যার কিন্তু ইউজ বাস্তব সমাজে রয়েছে। এই সংখ্যাটা তার যে ছক অনুযায়ী আমরা সংখ্যা কিভাবে তৈরি হচ্ছে বা নাম্বারের যে ক্লাসিফিকেশন সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে আমরা ধীরে ধীরে প্রসিড করব। সংখ্যা মূলত আমরা দুটো ভাগে সংখ্যাকে ভাগ করে থাকি, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা, একটা হচ্ছে বাস্তব সংখ্যা যেটাকে আমরা বলে থাকি রিয়েল নাম্বার, আর একটাকে আমরা বলবো হচ্ছে
কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা যেটাকে আমরা বলি হচ্ছে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। একটা বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যাটা কি? বাস্তব নিয়মে যেসব সংখ্যাগুলো ইউজ হয়, যেমন 0, 1, -1, 1/2, 1 1/2, 4, পাই, √3, √4, এই সমস্ত কিছুগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। মানে যাই তুমি নাম্বারে বলবে সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। কিন্তু কিন্তু কাল্পনিক সংখ্যাটা কি? যেটা বাস্তবে ইউজ করছো না, এরকম, বা মনে মনে একটা কল্পনায় যে সংখ্যাটা তোমার মনে এলো, হঠাৎ করে তুমি ঘুমোতে ঘুমোতে তুমি ইউরেকার বদলে চিৎকার করে উঠলে 5, তার মানে কি এটা 5 কাল্পনিক সংখ্যা? মানে কল্পনা করে যেই নাম্বারটা বলছো সেটাই কি কাল্পনিক সংখ্যা? না, এরকম বিষয়টা একেবারেই নয়। কাল্পনিক সংখ্যা কাকে বলে? কাল্পনিক সংখ্যা তাকেই বলা হয় যদি কোনো একটা সংখ্যার বর্গমূলে যদি মাইনাস থাকে, -1 বা ধরো আছে -2, এগুলো কি বলা হচ্ছে? কাল্পনিক সংখ্যা। অর্থাৎ কোনো একটা জিনিসের বর্গমূলে যদি নেগেটিভ নাম্বার থাকে সেটাকেই আমরা বলে থাকি কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এবারে বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার নিয়ে তৈরি হয় আমাদের কি? এই দুটো দিয়ে তৈরি হচ্ছে আমাদের, এই দুটো সংখ্যা নিয়ে তৈরি হচ্ছে আমাদের জটিল সংখ্যা, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কাল্পনিক নাম্বার। এবং বাস্তব সংখ্যা দিয়ে তৈরি হচ্ছে জটিল সংখ্যা, যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের একটা ফরম্যাট আমি বলে দিচ্ছি, যেটাকে বলে থাকি a+ib, যেখানে i কে বলে থাকি আমরা রিয়েল পার্ট আর ibটাকে বলে থাকি আমরা ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এই i কথাটির মানে কি? i মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, যেটা দিয়ে আমরা কোনো একটা ইমাজিনারি নাম্বারকে ডিনোট করে থাকি, এবং i এর ভ্যালু হচ্ছে √1। অর্থাৎ -1 এর বর্গমূল করলে যে নাম্বারটি পাই সেটি হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা i দিয়ে ডিনোট করে থাকি। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এবার বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা তো বললামই, বাস্তব সংখ্যার আন্ডারই আমরা যে সমস্যাগুলো পড়ছি, এখন অব্দি নাম্বার সিস্টেম শুরু করিনি। আমরা অ্যাকচুয়ালি যে নাম্বারগুলো সব পড়বো সেগুলো সবই হচ্ছে রিয়েল নাম্বারের পার্ট। অর্থাৎ আমরা পুরোটাই পড়ছি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যায় আমরা কিন্তু পড়ছি। আমি ধীরে ধীরে এক একটা নাম্বার বলবো, হ্যাঁ, তার মধ্যে সব ক্লাসিফিকেশন আমি করে দেবো, তার ডিটেল আমি বলে দেবো, পুরো কনসেপ্টটা বুঝে যাবে আজকে এই ক্লাসটার পরে। বাস্তব সংখ্যা আমরা যা যা শিখবো সবই কিন্তু বাস্তব সংখ্যার আন্ডারেই পড়ব। ঠিক আছে, তাহলে প্রথমে আসছি বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, এবং দুটো ভাগেই ভাগ করা যায়। মূলত কেন বলবো? দুটো ভাগেই ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে মূলদ সংখ্যা, যেটাকে আমরা বলে থাকি রেশনাল। রেশনাল আর একটা বলা থাকে অমূলদ, আর একটা বলে থাকি অমূলদ সংখ্যা, যেটাকে আমরা বলি ইরেশনাল। ইরেশনাল একটাকে বলে থাকি রেশনাল নাম্বার, একটাকে বলে থাকি হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বারের দুটো পার্ট, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। মূলদটাকে বলে থাকি আমরা রেশনাল নাম্বার, অমূলদটাকে বলে থাকি আমরা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এই মূলদ সংখ্যা কি কি জিনিস? একটা পূর্ণ সংখ্যা হতে পারে, যেমন 1, 0 হতে পারে, আবার 1-এর 2 হতে পারে, 2-এর 3 হতে পারে, 1 পূর্ণ 3-এর 5 হতে পারে। এই সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা ইটিসি। অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে ধরো রুটের মধ্যে কোনো একটা আছে কিছু, পাই, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কেন বলা হয়, কি বলা হয়, সেগুলো সব আমি বলে দিচ্ছি। আগে পুরো আমরা সংখ্যা রেখার ছকটা কমপ্লিট করেই তারপরে এদের ডেফিনেশন গুলো বলে দেবো। ঠিক আছে, বাস্তব সংখ্যাকে মূলদ এবং অমূলদ দিয়ে ভাগ করা যায়। কেন মূলদ হয়, মূলদ সংখ্যা কাকে বলে, তার কমপ্লিট আমি ডেফিনেশন কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, আমরা মূলদ সংখ্যাটাকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা বলে থাকি ইন্টিজার।
ইন্টিজার, আর একটাকে বলে থাকি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, তো ভগ্নাংশও হচ্ছে মূলদ সংখ্যা, আবার পূর্ণ সংখ্যাও হচ্ছে মূলদ সংখ্যা। ভগ্নাংশ মানে হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে, ফ্র্যাকশন। এই পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করা যায় তিনটে ভাগে। আমি সব বলে দেবো কেন কোনটাকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। পূর্ণ সংখ্যাকে আবার তিনটে ভাগে ভাগ করি আমরা। কি কি? একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তারপরেরটাকে বলি আমরা জিরো বা শূন্য, শূন্য, আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশটাকে ভাগ করি আমরা তিনটে ভাগে। কি কি? আমরা একটাকে বলে থাকি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটাকে বলে থাকি প্রকৃত ভগ্নাংশ, একটাকে বলে থাকি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা বলে থাকি মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। একটাকে বলে থাকি প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। আবার তাহলে আমরা মূলদ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করলাম, পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক, আর ভগ্নাংশের মধ্যে প্রকৃত অপ্রকৃত মিশ্র। আর এদিকে রইল অমূলদ। অমূলদের মধ্যে পাই কি? অমূলদের মধ্যে অমূলদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। অমূলদকে কি কি ভাগে ভাগ করতে পারি? অমূলদকে অমূলদকে একটা পাই হচ্ছে লগ, লগ দিয়ে একটা প্রকাশ করতে পারি, ঠিক আছে। আবার করণী দিয়ে একটা প্রকাশ করতে পারি, লগ, করণী, পাই, এগুলো আছে আর কি। আবার করণীকেও আবার ভাগ করা যায়, কিরকম? শুদ্ধ করণী, শুদ্ধ করণী, আর একটা হচ্ছে মিশ্র করণী। একটা হচ্ছে শুদ্ধ করণী, একটা মিশ্র করণী, এইভাবে ভাগ করা যায়, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। ওকে, এখন দুটো জিনিস আমাকে বুঝতে হবে। কিরকম দুটো জিনিস? আমাকে বুঝতে হবে দুটো জিনিস, যে আমাকে প্রথমে জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, তারপরে পূর্ণ সংখ্যা কাকে বলে, ভগ্নাংশ কাকে বলে, এবং পূর্ণ সংখ্যার মাধ্যমে পরে যেটা আছে ঋণাত্মক, শূন্য, ধনাত্মক, এইগুলো সমস্ত কিছুই জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি একটা ছক তৈরি করলাম। এই ছক থেকে আরো আমরা ডিটেল করতে পারবো, সেগুলো সব আমি বলবো, একটু একটু করে বুঝে নিই। তাহলে আমরা বাস্তব সংখ্যা পড়ছিলাম। বাস্তব সংখ্যার পরে আমি যেই দুটো নাম্বার পড়লাম, সেটা থেকে একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, সেইগুলো জানবো এবং তাদের যে পার্টগুলো আমরা জানবো। তার আগে আমি একটা নাম্বার লাইন এঁকে দিচ্ছি। আমরা প্রথমে পড়ছি পূর্ণ সংখ্যা। সবই তো পড়বো, আমরা ধীরে ধীরে এক এক করে সবগুলো পড়ছি। দেখো, পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যার ইংরেজি বলা হচ্ছে ইন্টিজার। এটাকে ইন জেনারেলি জেড দ্বারা ডিনোট করা হয়, জেড দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আমরা সংখ্যা রেখা ছোটবেলায় পড়েছিলাম নাম্বার লাইন, তার মাঝখানে থাকতো জিরো এবং ডান দিকে গেলে +1, +2, +3 করে বেড়ে 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 ইনফাইনাইট অব্দি যেত, এবং বাঁ দিকে গেলে -1, -2, -3 করে ডট ডট করে যেত বাঁ দিকে। ওকে, তাহলে এই দিক দিয়ে যে যাচ্ছে, এই শূন্যটা মনে রাখবো, শূন্য কখনোই ধনাত্মক বা পজিটিভ বা ঋণাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়, ঠিক আছে। না নেগেটিভ না পজিটিভ। শূন্য হচ্ছে শুধুই শূন্য, না নেগেটিভ না পজিটিভ। শূন্যের ডান দিকে যারা থাকবে তাদেরকে ইংরেজিতে বলা হয় পজিটিভ ইন্টিজার বা স্বাভাবিক, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং শূন্যের বাঁ দিকে যারা আছে দেখতে পাচ্ছ, তাদেরকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। এই হচ্ছে, এই তিনটেকে নিয়ে হচ্ছে আমাদের ইন্টিজার। এটাকে আমরা বলে থাকি জেড প্লাস, এটাকে বলা হয় জেড মাইনাস, আর এটা হচ্ছে জিরো। এই তিনটেকে নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। এদের মধ্যে যে কোনো একটা নাম্বার -10, তাহলে হচ্ছে এটা পূর্ণ সংখ্যা। কিন্তু আরো স্পেসিফিকলি বললে এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
যদি বলা হয় 0 এটাও পূর্ণ সংখ্যা, কিন্তু এটা শুধু 0। যদি বলা হয় 5 এটাও পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কোন স্পেশালাইজ ক্যাটাগরির, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার আন্ডারে। এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা পড়বো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যায়, বাস্তব সমস্যায় যে যে নাম্বারগুলো গণনার কাজে ইউজ হয় সেগুলোকেই বলা থাকে স্বাভাবিক সংখ্যা। যার ইংরেজি নামটা বললে আরো একটু বুঝতে পারবে, আমরা ন্যাচারাল নাম্বারের কথা বলছি, ঠিক আছে, যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি? এই 1 থেকে শুরু করে 1, তারপরে 2, 3, 4, 5 ডট 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 করে ইনফাইনাইট অবধি চলছে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5 ডট ডট করে ইনফাইনাইট অবধি চলছে, এদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, 1, 2, 3, 4, 5 করে ডট ডট করে যাচ্ছে, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ওকে, এর কোনো এন্ড নেই। কিন্তু তোমাকে যদি বলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, তাহলে এই একটা হচ্ছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, কিন্তু এদের কি বড় পাই? আমরা পাবো না, কারণ এর তো কোনো সীমানা নেই বা শেষ নেই, তাই না? এর কোনো এন্ড আছে কি? নেই। তাহলে এটার কোনো এন্ড নেই কিন্তু, তাহলে স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট পাবো, বড়টা কিন্তু অসীমে। এবার স্বাভাবিক সংখ্যাটা দেখো 1 থেকে শুরু হয়েছে, এটা কিন্তু 1 মানে শুধু হচ্ছে পজিটিভ 1, বা 2 মানে হচ্ছে পজিটিভ 2। তাহলে এই স্বাভাবিক সংখ্যাটাকে দেখতে পাচ্ছ ঠিক একই রকম পজিটিভ ইন্টিজার যারা আছে সেটাই না? তাহলে পজিটিভ ইন্টিজার বা স্বাভাবিক সংখ্যা একই, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম আমরা বলতে পারি কি, এটাকে বা বলে বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ যেটাই আমরা বলবো ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা ডিনোট করে থাকি n দিয়ে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার আর ন্যাচারাল নাম্বার দুটো কিন্তু একই জিনিস। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ন্যাচারাল নাম্বার এটা কিন্তু একই জিনিস। ক্লিয়ার? এরপরে আমরা জানবো কি অখণ্ড সংখ্যা কাকে বলে। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা আমি আবার এখান থেকে আবার আমরা ওই ক্লাসিফিকেশন বা আমরা যে ছকটা পড়লাম সেটাতে আমি দেখাবো জিনিসটা কি। এটাকে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার, যখন আমরা এই নাম্বার সিস্টেমটা লিখছি, এই নাম্বার সিস্টেমের জিরো, শুধু যদি নেগেটিভ ইন্টিজার গুলোকে বাদ দিয়ে দিয়ে কি থাকবে, জিরো এবং পজিটিভ ইন্টিজার। অর্থাৎ 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5 করে ডট ডট করে ইনফাইনাইট অবধি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার দলে যদি আমি 0 কে অ্যাড করে দিই, যেটা পাবো সেটাই হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, অর্থাৎ যেটাকে বলা যায় 0 প্লাস ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, 0 প্লাস ন্যাচারাল নাম্বার, এটাকে আমরা পুরোটাকে বলবো হচ্ছে অখণ্ড সংখ্যা। বা এটাও বলতে পারি যে 0 প্লাস পজিটিভ ইন্টিজার, এটাকে আমরা বলে থাকি কি হোল নাম্বার। তাহলে হোল নাম্বার মানে কি 0 প্লাস পজিটিভ ইন্টিজার বা 0 প্লাস ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এবং এটার আরো একটা নাম, মানে আমাদের এই যে এখান থেকে এইটাকে আমরা পুরোটাকে একসাথে বলবো হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এটাকে এইভাবেও বলতে পারি, দেখো এটাকে আমরা বলতে পারি নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে সেটা হতে পারে ইদার 0 ইদার ধনাত্মক, তাই না? কেন অঋণাত্মক বললাম? কারণ 0 ধনাত্মক নয় আবার ঋণাত্মক নয়, তাহলে 0 প্লাস 0 হচ্ছে ধনাত্মক নয় ঋণাত্মক নয়, আবার 1 থেকে ইনফাইনাইট অবধি এটা হচ্ছে ঋণাত্মক নয়, তাহলে দুটোতেই কমন ভাবে আমি বলতে পারি ওইটা, এই যে পার্টটা, এই পুরো পার্টটাই ঋণাত্মক নয়। হতে পারে কেউ পজিটিভ কিন্তু ঋণাত্মক নয়। দেখো 1 থেকে শুরু করে সবাই পজিটিভ, আর 0টা পজিটিভ নয় নেগেটিভ নয়, তার জন্য এই পুরোটাকে বলা হচ্ছে কি নন নেগেটিভ ইন্টিজার। তাহলে স্বাভাবিক সংখ্যা এবং 0 মিলে তৈরি হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, যেটাকে আমরা নন নেগেটিভ ইন্টিজার বলেও বলে থাকি। এই হচ্ছে দুটো জিনিস আমরা পড়লাম। ঠিক আছে, এবারে এই স্বাভাবিক সংখ্যার হোল নাম্বার, এই দুটো কি হোল নাম্বারের মধ্যে কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা থাকে আর 0 থাকবে। এই দলে স্বাভাবিক সংখ্যাগুলো সব চলে আসবে, আবার 0 চলে আসবে।
তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তিনখানা জিনিস আমি পড়ে ফেললাম, পূর্ণ সংখ্যা কি, তার মধ্যে কি থাকে, এইগুলো আমরা জানতে পারলাম। ঠিক আছে, এরপরে আমরা জানবো মূলদ সংখ্যা কাকে বলে আর হচ্ছে অমূলদ সংখ্যা কাকে বলে। আমরা পূর্ণ সংখ্যা জানলাম, এরপর আমরা জানবো মূলদ সংখ্যা কাকে বলে আর অমূলদ সংখ্যা কাকে বলে। এই মূলদটাই ভাগ হচ্ছে একটা বাস্তব, একটা হচ্ছে অবাস্তবকে বা কাল্পনিককে, সরি, একটা হচ্ছে মূলদ সংখ্যাটাই ভাগ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশকে। তাহলে আমার প্রথমে পড়বো এখন বাস্তব সংখ্যা, যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা, এটা আমরা করতে চলেছি। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে খুব ইজিলি এইটা মনে রাখবে যে যে সংখ্যাকে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলে। জিনিসটা ঠিক কিরকম দাঁড়ালো গো? জিনিসটা ঠিক কিরকম দাঁড়ালো? মানে আমরা এই তো আগে পূর্ণ সংখ্যা পড়লাম, পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? পূর্ণ সংখ্যা হতে পারে নেগেটিভ, হতে পারে 0, হতে পারে পজিটিভ। তাহলে এদের মধ্যে যে কোনো পূর্ণ সংখ্যাকে তুমি নাও, কিন্তু কিউ এর জন্য শুধু 0 নিতে পারবে না, কারণ পূর্ণ সংখ্যার দলে 0 থাকে। নিচেতে 0 বাদে যে কোনো পূর্ণ সংখ্যা নাও আর উপরে যে কোনো পূর্ণ সংখ্যা নাও, তাহলেই তাকে বলা হবে হচ্ছে, দিয়ে একটা ভগ্নাংশ পি বাই কিউ এর আকারে আমরা যদি লিখি, তাহলে সেটাকে বলা হবে মূলদ সংখ্যা। যেমন আমি যদি বলি এক কি মূলদ সংখ্যা? এক কি মূলদ? এক কি মূলদ? হ্যাঁ, হ্যাঁ, উত্তর আসছে হ্যাঁ। কেন? কারণ এককে আমি পি বাই কিউ আকারে লিখতে পারছি, উপরে 1 লিখতে পারি, নিচেও 1 লিখতে পারি, বা লিখতে পারি 5/5 মানে হচ্ছে 1, কিংবা লিখতে পারি 8/8 তার মানে হচ্ছে 1, তাই না? তাহলে উপরে পি এর ভ্যালুতেও আমরা লিখতে পারি, পি আর কিউ দুটোর ভ্যালুতেই 1 লিখতেই পারি, দুটোই তো ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মধ্যেই তো আসছে, দুটোই ধনাত্মক হতে পারে। বা এরকম লিখতে পারি -5/-5, দুটোই ঋণাত্মক, কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাই না? পি বাই কিউ এর ফরম্যাটে হলেই হচ্ছে, মাইনাসও তো ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মধ্যেই আসছে, ইন্টিজারের মধ্যে ঋণাত্মক 0 আর এটা দুটোই থাকে। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের যে প্রশ্নটা পড়ে, 0 কি মূলদ সংখ্যা? 0 কি মূলদ সংখ্যা? 0 কি মূলদ? এটার উত্তর আসবে হ্যাঁ, কারণ আমি ওপরে 0/সামথিং, 0/এনি নাম্বার, আমরা যদি 0/এনি নাম্বার লিখি, আমরা মানে 0/5 তাহলেও 0, 0/-3 তাহলেও 0, অর্থাৎ নিচে আমরা যা খুশি লিখি না কেন সেটা হচ্ছে মূলদ সংখ্যা হবে যদি ওপরে থাকে 0, কারণ 0 মানে হচ্ছে 0/সামথিং, 0/সামথিং মানেই 0। এই সামথিং এর জায়গায় যদি পুরো একটা পূর্ণ সংখ্যা লেখা থাকে, তাহলে অবশ্যই পুরো সংখ্যাটি মূলদ হবে, তাহলে 0 অবশ্যই কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, যদি বলি -5 এটা কি মূলদ? হ্যাঁ, তাও মূলদ। কেন? কারণ -5/-5/1 লিখতে পারি, বা -15/3 লিখতে পারি, তাহলে পি বাই কিউ এর ফর্মটা কিন্তু স্যাটিসফাই করছে, হ্যাঁ কি না? তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যা। আর কি কি মূলদ সংখ্যা হয়? যেমন আমি যদি বলি √16, এই 16 বর্গমূল করলে 4 আসবে, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা একটা ভগ্নাংশ লিখছি 5/3, এটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, এটাও মূলদ সংখ্যা। ঠিক আছে, যদি লিখি 0.52, এটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ 52/100 এটাও পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ যেটাকেই ফ্র্যাকশনাইজ করা যাবে, পি বাই কিউ আকারে লেখা যাবে, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, আবার যদি বলা হয় -3/2, হ্যাঁ, এটাও মূলদ সংখ্যা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আবার যদি বলি স্যার এটা কি লেখা যাবে
শূন্যের মাথায় পৌনঃপৌনিক, পৌনঃপৌনিক থাকলে সেটাকেও আমরা মূলদ বলতে পারি। বা রেকারিং ডেসিমেল বা পৌনঃপৌনিক যদি থাকে, পৌনঃপৌনি যদি থাকে, সেটাকেও আমরা বলতে পারি মূলদ সংখ্যার মধ্যে। কারণ এই পৌনঃপৌনিকের জন্য একটা 9 আসবে নিচে, 9/3/9 এটা আসবে, এটাকে বলা হবে কি মূলদ সংখ্যা। ঠিক আছে, এই পৌনঃপৌনিকের জন্য কি হয়, অর্থাৎ রেকারিং ডেসিমেল নিয়ে আমরা পুরো ক্লাস করব একটা, তার যে অপারেশন আছে সেগুলোকে আমরা মান্যতা দিয়ে একটা ক্লাস করব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক হবে সেটা। ঠিক আছে, তো এই সমস্ত কিছুগুলোকেই কিন্তু মূলদ সংখ্যা বলা হয়। ঠিক আছে, এইগুলোকে সবগুলোকেই কিন্তু নিয়ে আমাদের মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা বলতে যেগুলো মূলদ নয় সেটাই অমূলদ। ঠিক আছে, যেগুলো মূলদ নয় সেগুলো হচ্ছে অমূলদ। লাইক যাকে পি বাই কিউ আকারে আমি ডিটেল লিখছি না, এই আকারে প্রকাশ করা যায় না, কোনোভাবেই তুমি এই আকারে প্রকাশ করতে পারবে না, প্রকাশ করা যায় না। ঠিক আছে, বাকিটা সেই একই। ঠিক আছে, কিরকম জিনিস, কিরকম জিনিস, যেমন ধরো √3, এটাকে পি বাই কিউ আকারে তুমি প্রকাশ করতে পারবে না, এটাকে হচ্ছে বলা হয় মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তারপরে ধরো এই ধরনের কোন জিনিস যেটা হচ্ছে অনাবৃত্ত অসীম। ঠিক আছে, যদি অনাবৃত অসীম হয়, এগুলো হয়তো প্রথমবার এখন শুনছো অনাবৃত অসীম কি জিনিস, আমি একটু পরেই সব ডিটেল বলে দেবো। অনাবৃত অসীম জিনিসটা কি, কারণ দশমিক কোনো র্যান্ডম একটা ডেসিমাল নাম্বার, মানে 0.1 2 1 2 3 5 2 1 4 5 6 এরকম র্যান্ডম কোনো প্যাটার্ন ফলো করছে না। ঠিক আছে, তাহলে বলা হবে এটা কি, হ্যাঁ অনাবৃত দশমিক। ধরো দেওয়া আছে দশমিক, হ্যাঁ 5.02402, হ্যাঁ 4402 444 কোনো প্যাটার্ন ফলো করছে না। ঠিক আছে, এইগুলোকে বলা হয় কি অম্লদ সংখ্যা। কেন বলা হয় সেই সবকিছুই আমি বলবো। আপাতত আমরা এটা তো বুঝতে পারছি অম্লদ সংখ্যার বেসিক যে ফরম্যাট, এটা হচ্ছে একটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, একটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আবার চলে যাচ্ছে আমরা সংখ্যা ছকে। তাহলে এখানে আমরা পড়েছিলাম কি, যে বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অম্লদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা ভাগ করেছিলাম পূর্ণ সংখ্যা এবং ফ্র্যাকশনে। পূর্ণ সংখ্যাকে লিখেছিলাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ -1 -2 ডট ডট করে যাচ্ছে, শূন্যটা হচ্ছে শূন্য, ধনাত্মক মানে পজিটিভ সাইডটাকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা আমরা পড়েছিলাম, কারেক্ট, এটা আমরা পড়েছিলাম। এরপরে আমরা আর কি কি জানবো, এরপরে আমরা জানবো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা যেটার আমরা নাম একটু আগে দেখলাম না, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানেই সেটাকে আমরা বলে থাকি কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, এটাকে বলে থাকি স্বাভাবিক সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আবার তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। এই যে স্বাভাবিক সংখ্যাটা, এটাকে তিনটে ভাগে আমরা ভাগ করছি। কি কি, একটা হচ্ছে প্রথমে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে, তাহলে প্রথমে শুরু হচ্ছে 1, তারপরে হবে কি মৌলিক সংখ্যা, তারপরে আসবে মৌলিক সংখ্যা, আর তারপরে আসবে যৌগিক। মৌলিক কি যৌগিক কি সবই আমরা বলবো। মনে রাখবে 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, এটা আমরা এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা ধীরে ধীরে এক এক করে আবার একটু রিক্যাপ দেখে নিই। যেমন আমাদের প্রথমে বললাম ইন্টিজার, ইন্টিজারের সবচেয়ে ছোট বলা যাবে কোনটা না, কারণ ছোট তো নেগেটিভে বেড়ে বেড়ে যাবে, আর বড় হচ্ছে পজিটিভে যাবে। স্বাভাবিক সংখ্যা ছোট বড় বলা যাবে। যদি বলতো সবচেয়ে ছোট যদি কোশ্চেনে থাকতো সবচেয়ে ছোট ঋণাত্মক মৌলিক সংখ্যা কোনটা, সবচেয়ে ছোট নেগেটিভ ইন্টিজার, ধরো বলেছে সবচেয়ে ছোট নেগেটিভ ইন্টিজার, তাহলে নেগেটিভ কোনটা, এই দিকটা, এইদিকে সবচেয়ে ছোট কত -1 না, -1 সবচেয়ে বড়, কারণ মাইনাসে যত বাড়বে তত ছোট হবে। তাহলে -ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে, ইনফিনিটিতে থাকবে, অসীমে থাকবে। ঠিক আছে, পাওয়া যাবে না। যদি বলতো সবচেয়ে বড় কোনটা, এটা সবচেয়ে ছোট হলো। যদি সবচেয়ে বড় বলতো সবচেয়ে বড় পজিটিভ ইন্টিজার, তাহলে বড় যদি বলতো সরি নেগেটিভ ইন্টিজার, তাহলে বড় যদি বলতো নেগেটিভদের মধ্যে, তাহলে নেগেটিভে যত কম হয় তত বড় হয়, অর্থাৎ -1 হচ্ছে সবচেয়ে বড়।
-1 হচ্ছে সবচেয়ে বড় কি নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, যদি বলতে পারে অখণ্ড সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে যদি সবচেয়ে ছোট বলতে সেটা হচ্ছে 0। 0 থেকে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে না, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা। ঠিক আছে, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে কি এটা। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলো পড়লাম। এরপরে আমরা দেখবো কি, এরপরে হচ্ছে আর একটা কনসেপ্ট দেখবো যেখান থেকে আমরা মূলদ অমূলদকে একটু ভালো করে বুঝবো। ঠিক আছে, আমরা এমনিতে দেখবো ভগ্নাংশ আছে না, যেটা ভগ্নাংশকে দুই ধরনের ভাগ করা যায়। পুরো ভগ্নাংশ বা ফ্র্যাকশনকে দুটো পার্টে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল নাম্বার, আর একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি দশমিকের আকারে লেখা থাকে, আর সামান্য ভগ্নাংশ কি ওই যে যার মধ্যে 5-এর 2, 2-এর 3, 4-এর 8, ঠিক আছে, হ্যাঁ ওইগুলোকে লেখা যায়। এই সামান্য ভগ্নাংশের মধ্যে প্রকৃত অপ্রকৃত মিশ্র এগুলো কিন্তু থাকছে। ওকে, এবার এই দশমিক ভগ্নাংশ আবার দুই ধরনের হয়, বাট ডেসিমেল নাম্বার দুই ধরনের হয়। ডেসিমেল ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন দুই ধরনের হয়। কি কি ধরনের? এক নাম্বার, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। একটা হচ্ছে, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে একটা সসীম দশমিক বলা যায়, আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। ওকে, অসীম দশমিক ভগ্নাংশ, এই দুটো পার্টে আমরা ভাগ করতে পারি। ওকে, এখন আমরা বুঝবো এই যে সসীম দশমিক ভগ্নাংশ লিখলাম এবং অসীম দশমিক ভগ্নাংশ লিখলাম, এই জিনিসটার মানেটা কি। দেখো, সসীম মানে হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল নাম্বার, আর অসীম মানে হচ্ছে নন টার্মিনেটিং ডেসিমেল নাম্বার। অর্থাৎ যে দশমিক সংখ্যাকে কোনো একটা ভগ্নাংশ থেকে দশমিকে পরিণত করার সময় যদি আমরা সেটাকে দশমিকে রূপান্তরিত করি, যদি তার একটা নির্দিষ্ট ভাগ করা যাবে আর কি, কোথাও গিয়ে ভাগটা মিলবে, কিন্তু যদি অসীম ইনফাইনাইট অব্দি আসতে থাকে তাকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ। যেরকম জিনিসটা কি, ব্যাপারটা হচ্ছে খানিকটা এরকম, ধরো আমি তোমাকে বললাম যে তুমি 100কে ভাগ করো 8 দিয়ে, তুমি 100কে 8 দিয়ে ভাগ করলে, তাহলে 100কে 8 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে? যে তুমি বললে স্যার পাবো 8 একে 8, 2 0, 8 দুগুণে হচ্ছে 16, রয়েছে কত 4, দশমিকের জন্য 0 হলো, 5 8 40। তাহলে এই যে দশমিকটাতে একটা শেষ হলো। ওকে, তো এটাকে বলবো আমরা সসীম দশমিক সংখ্যা, অর্থাৎ 12.5, অর্থাৎ যার একটা সীমা আছে 2.4 বা 3.65 এরকম, এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা, অর্থাৎ যার একটা শেষ আছে। কিন্তু অসীম মানে কি, এবার 10কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 তিরিকে 9, দশমিক হলো আবার 0, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, এইভাবে চলতে থাকছে। এটাকে বলা হবে, এটাকে পৌনঃপুনিকে লেখা যায় কি 3.3 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে অসীম দশমিক সংখ্যা। বা ধরো লেখা আছে 0.45, দুটোর মাথায় পৌনঃপুনিক। পৌনঃপুনিকের ধারণা নিয়ে আমরা পুরো একটা ক্লাস করব, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে আমাদের অসীম দশমিক, বা এরকম মানে র্যান্ডম, কোনো কোথাও ভাগ মিলছে না, 0 1 2 3, 2 1 5 7 3 2 এরকম ডট ডট করে চলেই যাচ্ছে, ভাগটা মিলছেই না ডট ডট করে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটে না লিখে পারি, মানে কোথাও যেন পাচ্ছি না তার জন্য অ্যাপ্রক্সিমেশন লিখে দিই, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের কি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এবং
এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের গেল দুটো জিনিস। এবারে আবার যে অসমিক দশমিক আছে বা সসীম দশমিক সংখ্যা আছে সেটাকেও দুটো পার্টে ভাগ করা যায়। সসীমকে আবার কোন দুটো ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে শুদ্ধ সসীম, শুদ্ধ সসীম, আর একটা হচ্ছে মিশ্র সসীম, মিশ্র সসীম। যদিও এইগুলো এত ডিটেলে জানার দরকার পড়বে না। শুদ্ধ সসীম জিনিসটা কি? তাহলে 0.4 দশমিকের পরে যেটা আছে পুরোটাই দশমিকের পরে, পুরোটাই দশমিকের পরে আছে, এই ধরনের গুলো। আর মিশ্র মানে যেখানে ভাগ করে প্রথমে কিছু একটা পেয়েছি, ধরো এই 12.5, 3.25, এইগুলো হচ্ছে মিশ্র সসীম, অর্থাৎ দশমিকের আগেও কিছু সংখ্যা আছে আর কি। ওকে, এটা হচ্ছে মিশ্র সসীম। এবং অসীমকে আমরা ভাগ করতে পারবো কিরকম? অসীমকে আমরা ভাগ করতে পারি দুটো পার্টে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, আবৃত্ত বা রেকারিং ডেসিমাল নাম্বার, ঠিক আছে, বা রেকারিং ডেসিমাল, নন টার্মিনেটিং রেকারিং, ঠিক আছে, আবৃত্ত দশমিক। আর একটা হচ্ছে অনাবৃত দশমিক বা আবৃত্ত বা অনাবৃত দশমিক, অনাবৃত্ত দশমিক সংজ্ঞা, দশমিক ভগ্নাংশ। জিনিসটা কি? আবৃত্ত দশমিক মানে যে ধরনের দশমিক গুলোকে পৌনঃপুনিকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আবৃত্ত, আর যেটাকে করা যায় না সেটা হচ্ছে অনাবৃত। যেমন 10/3 করলে 3.3333333 করে আসছে, অর্থাৎ একটা প্যাটার্ন, একটা রিপিটেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ রিপিটেশন দেখতে পেলে সেটাকে আবৃত্ত বলবো। 0.3 তার মাথায় 3 বা 3.3333 করে যাচ্ছে, সেটাকে আমরা লিখতে পারবো 3.3 মাথায় পৌনঃপুনিক। বা কোনো জায়গায় কোনো একটা দশমিকে 0.45, 0.45, 0.45 এরকম যাচ্ছে, 4-5 4-5 4-5 করে যাচ্ছে, তাহলে সেটাকে লিখতে হবে 0.4 আর 5 এর মাথায় পৌনঃপুনিক। বা কোনো একটা জায়গায় লিখতে পারছি 0.1 মাথায় এরকম করে লিখছে, এরকম 16666 করে যাচ্ছে, তাহলে এটাকে লিখতে পারো 1.6 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এগুলোকে বলা হবে এগুলোকে বলা হবে আবৃত্ত দশমিক সংখ্যা। কিন্তু যদি কোথাও দেখি আমরা যে প্রকাশই করা গেল না, তাহলে এরকম একটা আসছে, ভাগ করেছি, প্রথমে আসছে 2 1, তারপর আসছে 2 1 1, তারপরে 2 1 1 1, এটাকে আমরা কোনোদিন আবৃত্ত দশমিকে প্রকাশ করতে পারবো না। তাহলে এটাকে বলা হবে অনাবৃত্ত দশমিক সংখ্যা। কিরকম? এটাকে 0.21 2 1 1 2 1 1 1 এরকম করে যেগুলো লিখতে পারছি এগুলো যাচ্ছে না, বা র্যান্ডম কিছু একটা আসছে 1.52473 র্যান্ডম যা খুশি আসছে, ঠিক আছে, কোনো প্যাটার্ন মেনটেন করছে না, কোনো রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি না, সেটাকে বলা হবে অনাবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবারে আমাদেরকে বুঝতে হবে যে এই যে অনাবৃত আর আবৃত্তর মধ্যে কোনটাকে আমরা মূলদ বলবো, কোনটাকে অমূলদ বলবো। দেখো, দশমিক ভগ্নাংশের মধ্যে সসীম আর অসীম পাচ্ছে, এই সসীম যারা তারা প্রত্যেকেই কিন্তু মূলদ। তাহলে সসীম যদি মূলদ হয় এটাও মূলদ হবে, এটাও মূলদ হবে ন্যাচারালি, কারণ সসীমের আন্ডারেই দুটো আছে, শুদ্ধ সসীম এবং মিশ্র সসীম। আর অসীমের মধ্যেই আবৃত্ত যারা এরা হচ্ছে মূলদ, আর অনাবৃত যারা আছে এটা হবে অমূলদ, এটা হবে অমূলদ। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। তাহলে কোন ধরনের দশমিক সংখ্যা অমূলদ? সেটা হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ, অনাবৃত দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ। আর আবৃত্ত দশমিক সংখ্যা মানে হচ্ছে মূলদ, অর্থাৎ মাথায় যদি পৌনঃপুনিক থাকে সেটা কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, মাথায় যদি পৌনঃপুনিক থাকে সেটা কিন্তু মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে করে বুঝতে পেরেছো? দেখো, আমরা এখানে যে ছকটা করেছিলাম যে ভগ্নাংশের মধ্যে, ভগ্নাংশ তো মিশ্র প্রকৃত, এটা তো করা আছে, এটাকে যে দশমিক ভগ্নাংশ ছিল না, সেই দশমিক ভগ্নাংশের যখন আমরা পড়ছিলাম তার এই অমূলদের মধ্যে এই যে একটা জায়গা ফাঁকা রেখেছিলাম, একটা লগ, একটা করণী, আর একটা হচ্ছে কি অনাবৃত দশমিক সংখ্যা। অনাবৃত যারা থাকবে, অনাবৃত দশমিক যারা থাকবে তারাও কিন্তু অমূলদ সংখ্যার মধ্যেই পড়ছে। আমি এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম, ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবে। ওকে, আর কি রইলো? আর রইলো সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশের আমরা জানি যে মিশ্র, প্রকৃত, অপ্রকৃত। সামান্য ভগ্নাংশকে আর বলছি না, ধর 1/3, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যদি বলে 3/2, এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, সেটাকে বলে প্রকৃত। লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটাকে বলে অপ্রকৃত। আর যদি এরকম একটা পূর্ণ সংখ্যা গায়ে থাকে,
1/1/5 বা 1/2 এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই হচ্ছে পুরো বেসিক একটা আমাদের প্রতিচ্ছবি পুরো জায়গাটার। এবারে এই জায়গাটা থেকে আমাকে ধীরে ধীরে আরো আমরা ভেতরে যাব, কি মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, তার যে আন্ডারস্ট্যান্ডিং পার্ট গুলো আছে, তার যে ডিটেলস গুলো আছে সেগুলো করব, বা এখান থেকে আরো যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আমরা করব নেক্সট ক্লাসে, অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্ট 2 তে। আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এমিনেন্স 2.0 আমি সোমনাথ স্যার থাকছি তোমাদের পরের ক্লাসে এর পরের পার্ট নিয়ে। এবং নাম্বার সিস্টেম আমি যেভাবে করাবো এরপরে নাম্বার সিস্টেম নিয়ে কোনো তোমাদের প্রবলেম থাকবে না, এটুকু আমি বলে দিতে পারি। আবৃত দশমিক কেমন ভাবে প্রকাশ করব, পৌনঃপুনিক কেমন করে ফ্র্যাকশনে করব, সবকিছু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।